থমাস ডুলির জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটা? প্রতিপক্ষ কে সেটা নয়, নিজের দলের একাদশ কিভাবে সাজাবেন সেটাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ এখন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে। দেশের ঘরোয়া লীগ এখনো মাঠে গড়ায়নি, অথচ তার হাতে অস্ত্রের অভাব নেই। উল্টো বেঞ্চ ভারী হয়ে উঠছে প্রতিযোগিতায়। আর এই গল্পের সবচেয়ে চমকপ্রদ চরিত্র ফারহান আলী ওয়াহিদ। বোরহাম উড এফসির জার্সিতে সবশেষ ম্যাচে ফারহান যা করেছেন তা স্রেফ পরিসংখ্যানে বাঁধা যায় না। লেফট উইং থেকে গোল, অ্যাসিস্ট, ম্যাচ সেরার পুরস্কার এসব তো আছেই, কিন্তু আসল গল্প লুকিয়ে পুরো ফ্ল্যাঙ্ক দাপিয়ে বেড়ানোর মধ্যে। গতি, ওয়ান অন ওয়ান ডুয়েল, বল ক্যারি করে ডিফেন্স চিরে ফেলা, ডিফেন্ডারের কাঁধের পেছন দিয়ে রান, 90 মিনিট জুড়ে এসবই ছিল তার সিগনেচার। ফারহানের সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হলো তার পাসের ওজন এবং পজিশনাল আন্ডারস্ট্যান্ডিং। ওয়ান টাচ পাসিংয়ে ছোট ছোট ইন্ট্রিকেট ট্রায়াঙ্গেল তৈরি করে প্রতিপক্ষের প্রেস কেটে বের হয়ে যাওয়ার দক্ষতা তার সহজাত। বাংলাদেশের বর্তমান জাতীয় দলে এমন পাসিং কম্পোজার, লং বল ডিস্ট্রিবিউশন এবং এক উইং থেকে অন্য উইংয়ে প্রপার ওয়েটে বল ডিস্ট্রিবিউট করার মতো ক্রিয়েটিভ প্লেয়ারের অভাব রয়েছে। ফুলহাম একাডেমির ছাঁচে গড়া এই উইঙ্গার এখন আর কেবল সম্ভাবনাময় তকমায় বন্দী নন। ফুলহ্যামের মূল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতার পর বোরহাম উডে প্রতিযোগিতামূলক ফুটবলে ঢুকে পড়েছেন সরাসরি। বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ, পাসপোর্টের কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে ফারহানের। আর এখানেই তৈরি হচ্ছে আসল লড়াই ফারহান বনাম ফাহিম। লেফট উইংয়ে জায়গা পেতে ফাহিম কি ফারহানকে টপকে যেতে পারবেন? আক্রমণের কেন্দ্রেও একই ছবি। ওয়েলিং বোরোর জার্সিতে সবশেষ 3 ম্যাচে 3 গোল করে নজর কেড়েছেন জায়ান হাকিম, কিন্তু শুধু গোল সংখ্যা দিয়ে তাকে মাপলে ভুল হবে। 6 ফুটের বেশি উচ্চতা, এরিয়াল ডুয়েলে আধিপত্য, বক্সের ভেতর বল ধরে রাখার সামর্থ্য, এমন ফিজিক্যাল প্রোফাইলের স্ট্রাইকার বাংলাদেশের আক্রমণ ভাগে বিরল দৃশ্য। বারমুডার বয়স ভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও তাকে আন্তর্জাতিক আবহে মানিয়ে নিতে সাহায্য করবে। কাগজপত্রের কাজ শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতেই তিনি যোগ দিতে পারেন। সঙ্গে আসছেন ট্রেভর ইসলামও, যিনি নিজেও জেনুইন সেন্টার ফরওয়ার্ড, অর্থাৎ নাম্বার 9 পজিশন নিয়ে ডুলির মাথা ব্যথা কমছে দ্রুত। ডান উইংয়ে অবশ্য পুরনো নির্ভরতা রাকিব এখনো টিকে আছেন। ঘরোয়া লীগ না থাকায় তিনি প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে, তবে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। কোচিং স্টাফের সামনে এখন একটাই টার্গেট, তাকে দ্রুত ম্যাচ ফিটনেসে ফেরানো। রাকিবের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের ইঞ্জিন রুম হবেন হামজা চৌধুরী আর সমিত সোম। সমিত টেম্পো কন্ট্রোল করবেন, পজিশনিং দিয়ে ব্যালেন্স রাখবেন। হামজা প্রেসিং করবেন, ডুয়েল জিতবেন। এটাই মডার্ন মিডফিল্ড পার্টনারশিপের মূল মন্ত্র। আর ভবিষ্যতের দিকে তাকালে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খানের মতো অনূর্ধ্ব 20 প্রতিভারা যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখান, তাহলে সিনিয়র ক্যাম্পের দরজা তাদের জন্য খুলে যাওয়া উচিত। জাতীয় দলের জায়গা নামের ভিত্তিতে নয়, পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হওয়াই ফুটবলের সবচেয়ে ন্যায্য নিয়ম। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় শূন্যতাটা কোথায়? উত্তরটা বহু বছর ধরে একই। সেন্টার ফরওয়ার্ড পজিশনে মাঝ মাঠে বল যোগান দেওয়ার মানুষ এসেছে, উইংয়ে গতি এসেছে, ডিফেন্সে স্থিরতা এসেছে, কিন্তু বক্সের ভেতরে শেষ কথা বলার মতো একজন স্ট্রাইকারের অভাব কাটেনি। আর ঠিক এই জায়গাতে জায়ান হাকিম বাংলাদেশের জন্য হতে পারেন গেম চেঞ্জার। কারণ বাংলাদেশ শুধু আরেকজন ফরওয়ার্ড খুঁজছে না, বাংলাদেশ খুঁজছে এমন একটা ফোকাল পয়েন্ট যাকে সামনে রেখে আক্রমণ ভাগের পুরো কাঠামো দাঁড় করানো যায়। এমন একজন স্ট্রাইকার যিনি শুধু গোল করবেন না, প্রতিপক্ষের সেন্টার ব্যাককে ব্যস্ত রাখবেন, ডিফেন্সের লাইন ভাঙবেন, বল ধরে রাখবেন এবং সেকেন্ড বলের লড়াইয়ে দলকে এগিয়ে দেবেন। জায়ান হাকিমের প্রোফাইল ঠিক এই কারণেই এতটা গুরুত্বপূর্ণ।
ইংলিশ ফুটবলের অষ্টম স্তরে ওয়েলিংব্রু টাউন এফসির হয়ে মৌসুমের শুরুতেই তিনি যে গোলের ধার দেখিয়েছেন সেটাও নজর কাড়ার মতো। প্রথম 3 ম্যাচে 3 গোল বাংলাদেশের জন্য এটা একটা সম্ভাবনার সংকেত, কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা যখন ফাইনাল থার্ডে এন্ড প্রোডাক্ট, তখন এমন একজন স্ট্রাইকারের ফর্মকে উপেক্ষা করার সুযোগ নেই। আরও গুরুত্বপূর্ণ হলো তার স্ট্রাইকার প্রোফাইল। জায়ান হাকিম এমন ফরওয়ার্ড নন যিনি শুধু পেনাল্টি বক্সে দাঁড়িয়ে বলের অপেক্ষা করবেন। তার হোল্ড আপ প্লে আছে, শারীরিক সক্ষমতা আছে, এরিয়াল ডুয়েলে লড়াই করার সামর্থ্য আছে, সামনে বল পেলে সেটি ধরে রেখে মিডফিল্ডকে আক্রমণে ওঠার সময় দিতে পারেন। অর্থাৎ তিনি একজন টার্গেট ম্যান হিসেবেও কাজ করতে পারেন, আবার সুযোগ পেলে বক্সের ভেতরে একজন ফিনিশার হিসেবেও হুমকি তৈরি করতে পারেন। এটাই বাংলাদেশের জন্য বড় ব্যাপার, কারণ জাতীয় দলের আক্রমণ প্রায় একটা সমস্যায় আটকে যায়। মিডফিল্ড থেকে বল আসে, উইং দিয়ে আক্রমণ তৈরি হয়, কিন্তু বক্সে সেই বলটাকে গ্রহণ করার মতো কার্যকর উপস্থিতি থাকে না। ক্রস যায় কিন্তু ফিনিশিং হয় না, কাটব্যাক আসে কিন্তু বক্সে সঠিক সময়ে রান থাকে না, লং বল যায় কিন্তু ফরওয়ার্ড সেটা ধরে রাখতে পারে না। জায়ান হাকিম এই 3টা সমস্যার অন্তত কিছুটা সমাধান করতে পারেন। চিত্রটা এমন হতে পারে, বাংলাদেশের উইং থেকে একজন দ্রুত গতির উইঙ্গার নিচু ক্রস পাঠালেন, বক্সে একজন শক্তিশালী সেন্টার ফরওয়ার্ড অপেক্ষা করছেন, আবার একই সময়ে মিডফিল্ডার থ্রু বল খেললেন ডিফেন্সের পেছনে। জায়ান হাকিমের মতো একজন ফরওয়ার্ড তখন শুধু ক্রসের জন্য অপেক্ষা করবেন না, তিনি নিয়ার পোস্ট রান, ফার পোস্ট মুভমেন্ট কিংবা চ্যানেল রান দিয়ে সেন্টার ব্যাককে টেনে বের করে আনতে পারবেন। একজন ভালো স্ট্রাইকার শুধু নিজে গোল করেন না, তিনি অন্যদের জন্য জায়গা তৈরি করেন। এখানেই জায়ান হাকিমের সবচেয়ে বড় মূল্য। তার উপস্থিতি প্রতিপক্ষের ডিফেন্সকে আরও গভীরে যেতে বাধ্য করতে পারে। সেন্টার ব্যাক যদি তার সঙ্গে শারীরিক লড়াইয়ে ব্যস্ত থাকে তাহলে উইঙ্গারদের জন্য জায়গা তৈরি হবে, মিডফিল্ডাররা বক্সের সামনে আরও স্বাধীনতা পাবেন, লেট রান করা খেলোয়াড়রা সুযোগ পাবেন। অর্থাৎ একজন স্ট্রাইকার পুরো আক্রমণ ভাগের গ্র্যাভিটি বদলে দিতে পারেন। বাংলাদেশের প্রয়োজন ঠিক এমনই একজন। আর সামনে যখন সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো এবং সম্ভাব্য বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, তখন সময় নষ্ট করার সুযোগ আরও কম। জাতীয় দলের স্কোয়াড তৈরি হয় কেমিস্ট্রি, ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। একজন নতুন ফরওয়ার্ডকে যত দ্রুত দলের সঙ্গে ইন্টিগ্রেট করা যায় তত দ্রুত কোচ তার চারপাশে আক্রমণাত্মক কাঠামো তৈরি করতে পারেন। থমাস ডুলি যদি সত্যি দীর্ঘ ক্যাম্পের পরিকল্পনা করেন তাহলে সেটা জায়ান হাকিমের জন্য আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে, কারণ একজন ফরওয়ার্ডকে শুধু জাতীয় দলের জার্সি পরিয়ে মাঠে নামিয়ে দিলে কাজ শেষ নয়। তাকে বুঝতে হবে উইঙ্গার কখন ভেতরে ঢুকবেন, মিডফিল্ডার কখন থ্রু বল খেলবেন, ফুল ব্যাক কখন ওভারল্যাপ করবেন, কখন ডিফেন্সের পেছনে ছুটতে হবে। এই বোঝাপড়াটাই তৈরি করতে হবে ক্যাম্পে। আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ জায়ান হাকিমের ক্ষুধা। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী একজন অরিজিন ফুটবলারকে জাতীয় দলে আনা শুধু স্কোয়াডের সংখ্যা বাড়ানো নয়, এটা প্রতিযোগিতার মানও বাড়ায়। একজন নতুন স্ট্রাইকার দলে ঢুকলে অন্য ফরওয়ার্ডদেরও নিজেদের জায়গার জন্য লড়তে হবে, ফলে অনুশীলনের তীব্রতা বাড়বে, ম্যাচের জন্য প্রতিযোগিতা বাড়বে, কোচের হাতে বাড়বে বিকল্প। আর বাংলাদেশের মতো দলের জন্য বেঞ্চ থেকে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো বিকল্প থাকা বিশাল সম্পদ। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সামনে এখন শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট নেই, সামনে সাফ এশিয়ান পর্যায়ের প্রতিযোগিতা এবং বিশ্বকাপ বাছাইয়ের মতো বড় চ্যালেঞ্জ। এসব মঞ্চে প্রতিপক্ষ যখন গতি, শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনে এগিয়ে থাকে, তখন বাংলাদেশের একজন নির্ভরযোগ্য নাম্বার 9 থাকা অপরিহার্য। জায়ান হাকিম সেই শূন্যস্থান পূরণ করার সম্ভাবনা তৈরি করেছেন। লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প। কিন্তু দিন বদলেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়।
মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মুরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনও হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত এখন, আমাদের তো হওয়া উচিত ছিল। আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করব আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার। আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা, ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মুরসালিনদের এই শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র। দুর্বলতা, একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার, মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস। শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। রহমান পেয়ার, স্টার প্লে।